ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের সাথে অষ্টম অধ্যায়ের অবচয় নিয়ে ক্লাসগুলো হচ্ছিল। তো সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করা হবে এবং সেই অবচয় কিভাবে হিসাবভুক্ত করতে হবে তোমাদেরকে সেটি আজকে শেখাবো। তোমরা অবশ্যই সবাই বই, খাতা, কলম এবং পেন্সিল সাথে ক্যালকুলেটর হাতে নিয়ে নাও সবাই। ইতিপূর্বের ক্লাসে তোমাদেরকে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য আমি একটি সারণী বা ছক তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছিলাম এবং সেটি মুখস্থ করার জন্য তোমাদেরকে বলেছিলাম। আমার বিশ্বাস তোমরা সেটি পড়েছ এবং সেই ছকটি তোমরা এখন নিজেরা আঁকতে সক্ষম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে সেই ছক অনুযায়ী আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করতে হবে সেটি আমরা শিখব। তোমরা জানো যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য অবচয় ধার্যের একটি নির্দিষ্ট হার থাকতে হবে, অর্থাৎ এখানে নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী অবচয় নির্ণয় করা হয়। আর সেই পার্সেন্টেজটা বা অবচয়ের হারটা উদ্দীপকের দেওয়া থাকবে, আর যদি দেওয়া না থাকে তাহলে সেটা আমরা বের করে নেব। তো বের করে নেওয়ার জন্য তোমাদেরকে আমি একটি সূত্র লিখে দিয়েছিলাম, সেটি ছিল যে 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। তো আজকে তোমাদেরকে আমি যে উদ্দীপকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের বইয়ের, দেখো সবাই, 729 পৃষ্ঠা, পেজ নাম্বার 729, অঙ্ক নাম্বার সৃজনশীল প্রশ্ন 13। সৃজনশীল প্রশ্ন 13। তো সেই 13 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো, তাহলে আমরা শুরু করছি। উদ্দীপক 13। এখানে লেখা আছে সোনালী ট্রেডার্স, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম সোনালী ট্রেডার্স, 2016 সালের 1 জুলাই তারিখে 2016 সালে, অর্থাৎ সে 2016 সালের জুলাই মাসের 1 তারিখে 5 লাখ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি আমদানি করে। তো যেহেতু আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য প্রথমে যেটি জরুরি দরকার সেটি হচ্ছে যে সারণী তৈরি করা, অবচয় নির্ণয়ে অবচয় ধার্যের সারণী তৈরি করা। তোমরা একটি সবাই সারণী প্রস্তুত করো। উপরে লিখে নিবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী, অর্থাৎ এই অবচয় সারণীর মাধ্যমে আমরা অবচয়ের পরিমাণ নির্ণয় করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সেই সারণীটি হবে 6 কলাম বিশিষ্ট। প্রথমে লিখব আমরা সাল, তারপরে সম্পদের প্রারম্ভিক মূল্য, এরপরে আসবে আমাদের মেয়াদ, অবচয়ের হার, অবচয় এবং সম্পদের সমাপনী মূল্য। এই 6 কলামের সারণী দ্বারা আমরা
তোমরা দেখে থাকো সবাই, আমি একটি ছক এঁকেছি। এটাকে বলেছি আমরা সাল অথবা বছর বলতে পারো তোমরা। সম্পদের প্রারম্ভিক মূল্য, অর্থাৎ বছরের শুরুতে প্রারম্ভিক মূল্য, ওই সালে তার প্রারম্ভিক মূল্য। মেয়াদকাল, অর্থাৎ ওই সালে কি পরিমাণ সময়, মানে কত সময় সেটি ব্যবহার করা হয়েছে, তার মেয়াদকাল। অবচয়ের হার, অর্থাৎ অবচয় ধার্যের হার, অবচয়। সর্বশেষ আমরা যেটা লিখব সেটা ছিল সম্পদের সমাপনী মূল্য। এই ছিল আমাদের অবচয় সারণী, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী। তো তোমরা অঙ্কটি করার আগে কিছু কিছু বিষয় খাতায় তোমরা নোট করে নেবে, টিকা আকারে বা নোট করে রাফে লিখে নেবে, কাজটি করা তোমাদের সহজ হবে। যেমন এখানে আমাদের প্রথম যে সালটি ছিল 2016 ইং, অঙ্কে বলা ছিল জুলাই মাসের 1 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে সে এখানে সম্পত্তি ক্রয় করেছে এবং এখানে বলা ছিল 5 লাখ টাকা ব্যয়ে সে যন্ত্রপাতি আমদানি করেছে। এর আমদানি শুল্ক ছিল, বহন খরচ ছিল এবং সংস্থাপন ব্যয় ছিল। তো সেটি আমদানি করেছে 5 লক্ষ টাকা দিয়ে, আমদানি করেছে 5 লক্ষ টাকা দিয়ে। 3টি তার মূলধনায়িত ব্যয়, যেটা তোমাদের আমি আগে বলেছি যে ব্যয়গুলোর মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ সম্পদের মূল্যকে বৃদ্ধি করে, বাট নামগুলো মুনাফাজুদে ব্যয়ের মতো, এরকম ব্যয়গুলোকে বলা হয় মূলধনায়িত ব্যয়, বাট এগুলো মূলধন জাতীয় ব্যয়। তো এরকম 3টি ব্যয় আনুষঙ্গিক ব্যয় রয়েছে সম্পদ আমদানি করার সাথে। আমদানি শুল্ক ছিল, পরিবহন ব্যয় ছিল, সংস্থাপন ছিল। তো সেটা তোমরা দেখো যে এখানে আমদানি শুল্ক ছিল 70,000 টাকা, পরিবহন 30,000, 70,000 টাকা ছিল আমদানি শুল্ক, পরিবহন ব্যয় ছিল 30,000 টাকা, আর সংস্থাপন ব্যয় ছিল 50,000 টাকা। এটা ছিল তার সম্পদের ক্রয় মূল্য, এটা ছিল তার আমদানি শুল্ক, এটা ছিল পরিবহন, আর এটা ছিল সংস্থাপন। তোমরা জানো এই সবগুলো ব্যয় একসাথে যোগ করার পরে আমরা যেটাকে লিখি সেটা হচ্ছে সম্পদের মোট ব্যয়, অর্থাৎ মোট ক্রয় মূল্য। এটাকে বলা হয় মোট ক্রয় মূল্য বা মোট ব্যয়। তাহলে আমরা 2016 সালের জুলাই মাসের 1 তারিখে যে যন্ত্রপাতিটি আমদানি করেছি, বিদেশ থেকে এনেছি, তার ক্রয় মূল্য ছিল 5 লাখ টাকা, আমদানি শুল্ক ছিল 70,000 টাকা, অর্থাৎ যেটাকে ইম্পোর্ট ডিউটি বলা হয়, আর পরিবহন খরচ ছিল 30,000 টাকা, সংস্থাপন ব্যয় ছিল 50,000 টাকা। এই বিষয়ে তোমাদের সাথে আমি অনেকবার আলোচনা করেছি যে ওই সম্পদ অর্জন করার পরে ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত ব্যয় হয় সবগুলো ব্যয় একসাথে যোগ করার পরে হলো তার মোট ব্যয়। তাহলে আমরা এটার মোট ব্যয় পেলাম 6,50,000 টাকা, অর্থাৎ এই সম্পদের প্রারম্ভিক মূল্য হলো 6,50,000 টাকা। এই সম্পদের মোট ব্যয় অর্থাৎ প্রারম্ভিক মূল্য প্রথমে 6,50,000 টাকা। তো দেখো আমাদের উদ্দীপকে পরবর্তীতে কী বলেছে, যন্ত্রপাতিটির আনুমানিক আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর,
ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 50,000 টাকা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, এই আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্য এই দুটি বিষয়ে সরলরৈখিক পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে একমাত্র যদি অবচয়ের হার দেওয়া না থাকে তাহলে অবচয়ের হার বের করার জন্য এই আয়ুষ্কাল প্রয়োজন পড়বে। সেটি হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল ব্র্যাকেট দিয়ে গুণ 2। বাট যদি আয়ুষ্কাল দেওয়া থাকার পরেও অবচয়ের হার দেওয়া থাকে তাহলে আমাদের আয়ুষ্কালের কোনো প্রয়োজন পড়বে না, এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সম্পদের ভগ্নাবশেষ মূল্য অবচয় নির্ণয়ের ক্ষেত্রে কোনো বিবেচনায় আসবে না। সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় আনতে হয়, মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য, তারপরে ব্র্যাকেট দিয়ে গুণ অবচয়ের হার। বাট ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাদের শকে যা যা বলা আছে আমরা সেভাবে লিখে যাব। তো এই শকে আমাদের ভগ্নাবশেষ মূল্যের কোনো ব্যবহার এখানে নেই। তো এখানে না হলেও তোমরা খেয়াল রাখবে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যের কোনো প্রয়োজন পড়বে না। তো এই উদ্দীপক এখানে লেখা ছিল যে 31 ডিসেম্বরে প্রতিষ্ঠান হিসাবকাল শেষ করে, আর অবচয়ের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক 20% হারে অবচয় ধরতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো অবচয়ের হার বলা আছে 20%। যদি অবচয়ের হার দেয়া না থাকতো তাহলে কিন্তু আমরা অবচয়ের হারটা বের করে নিতাম। যেহেতু এখানে অবচয়ের হার 20% দেয়া আছে, সুতরাং আমাদের অবচয়ের হার বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই মেয়াদকালে আমরা কী লিখব? দেখো অঙ্কে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে হিসাবকাল শেষ করা হয় 31 ডিসেম্বর, মানে প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাবকাল সমাপ্ত করা হয়। তো যেহেতু আমরা সম্পদ আমদানি করেছি বা ক্রয় করেছি বা ব্যবসা এনেছি জুলাই মাসের 1 তারিখে, আর হিসাবকাল শেষ হয় 31 ডিসেম্বর তারিখে, তাহলে তোমরা চিন্তা করে দেখো জুলাই মাস থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আমরা কদিন ব্যবহার করেছি, তোমরা এটা হিসাব করো। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা সেটা বের করতে পেরেছো। যেহেতু জুলাই মাসে আমাদের সম্পদ আমদানি করা হয়েছে, তাহলে জুলাই 1 তারিখ, তাহলে জুলাই থেকে গুনবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে 2016 সালে মেশিন আমদানি করা থেকে শুরু করে হিসাবকাল শেষ পর্যন্ত আমরা এখানে ব্যবহার করেছি 6 মাস। কারণ হিসাবকাল শেষ কবে? ডিসেম্বরের 31 তারিখ, আর আমদানি করেছি জুলাই মাসের 1 তারিখ। তাহলে জুলাই থেকে ডিসেম্বর তোমাকে গুনতে হবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে আমরা 6 মাস ব্যবহার করেছি। তাহলে তুমি এবার দেখো যে এই 20% হারে 6,50,000 টাকার অবচয় কত টাকা হয়? তুমি এইভাবে বের করবে 6,50,000 গুণ 20%। যেহেতু 20% আমরা বের করব, আর যেহেতু এটা ব্যবহার করেছি 6 মাস, সুতরাং আমার এখানে অবচয় হবে অর্ধেক বছরের। অর্থাৎ এইটা যে কোনো পার্সেন্ট দ্বারা যে অবচয় বের হয় সেটা বের হয় 1 বছরের। তাহলে আমাদের যেহেতু 6 মাস দরকার, আর 1 বছর মানে কয় মাস নিশ্চয়ই তোমরা জানো? 12 মাস। যে কোনো পার্সেন্টে যে ফলাফল বের হয় সেটি হচ্ছে বার্ষিক 1 বছরে, অর্থাৎ 20% বলতে বোঝায় 100 টাকায় 1 বছরে 20 টাকা। যে কোনো পার্সেন্টের ফলাফল বার্ষিক বের হয়ে থাকে, অর্থাৎ 100 টাকায় 1 বছরে 20 টাকা। তো যদি আমি 20% বের করি তাহলে এখানে আমার ফলাফল বের হবে 1 বছরের। তো যেহেতু আমার 6 মাসের ফলাফল দরকার, যেহেতু আমি 6 মাস ব্যবহার করেছি, তাই এটাকে 12 দিয়ে ভাগ করব।
তাহলে আমাদের 1 মাস পাবো, আমার 6 মাস দরকার, 6 দিয়ে গুণ করব। তাহলে তুমি দেখো 6,50,000 টাকাকে তুমি 20% করো, 12 দিয়ে ভাগ দাও, 6 দিয়ে গুণ দাও, তাহলে তুমি পেয়ে যাবা 65,000 টাকা। তুমি অবচয় পেয়ে যাবে 65,000 টাকা। তোমরা বের করো সবাই যে এখানে অবচয়ের পরিমাণ পেলাম আমরা কত, 65,000 টাকা। $6,50,000, 65,000 টাকা অবচয় পেলাম 2016 সালে। এই 2016 সালের সম্পদের মোট ব্যয় থেকে, প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দেওয়ার পরে যে টাকা থাকে তার নাম হচ্ছে সম্পদের সমাপনী মূল্য, 5,85,000 টাকা। এই হচ্ছে আমাদের 16 সালের সম্পদের সমাপনী মূল্য। তো আমাদের এখানে আমরা পেয়ে গেলাম 5,85,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই সম্পদের সমাপনী মূল্যকে, অর্থাৎ 16 সালের সম্পদের সমাপনী মূল্য, এটা আমরা লেখার পরে এটাকে আমরা ক্লোজ করে দেব। এবার 16 সালের ব্যবহার আমাদের শেষ, আমরা চলে যাবো কোথায়, 17 সালে। এখানে সে লিখব 2017 যেহেতু 16 সালের ডিসেম্বরে আমার হিসাবকাল শেষ হয়েছে, আমার পরবর্তী হিসাবকাল শুরু হবে 17 সালের জানুয়ারির 1 তারিখ। লিখব জানুয়ারি 1, জানুয়ারির 1 তারিখ। এই জানুয়ারির 1 তারিখে এসা এই 5,85,000 টাকা, এইটা হবে আমার এখানে প্রারম্ভিক মূল্য। 16 সালে যেটা শেষ, 17 সালে সেটা হবে শুরু, অর্থাৎ 17 সালের জানুয়ারিতে এইটা হবে আমার প্রারম্ভিক মূল্য। তো এখানে আইসা 17 সালে তাহলে শুরু করলাম কবে থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে। হিসাবকাল শেষ হবে কবে, ডিসেম্বরের 31 তারিখ। তাহলে এখানে এসে ব্যবহার করবো আমি 1 বছর। অবচয়ের হার 20%। তোমরা 5,85,000 টাকার 20% অবচয় বের করো। দেখো এখানে অবচয়ের পরিমাণ আসবে 1,17,000 টাকা। তারপরে সমাপনী মূল্য, এখানে মূল্য থাকবে 4,68,000 টাকা, 4,68,000 টাকা। 17 সালে সমাপনী মূল্য 4,68,000 টাকা। আবার ওই সমাপনী মূল্য 2018 সালের জানুয়ারির 1 তারিখে এসে লিখব 4,68,000 টাকা। এটা হচ্ছে প্রারম্ভিক মূল্য। 18 সালে আবার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করবে 1 বছর। এখানে অবচয়ের হার হবে 20%। তো দেখো 4,68,000 ইন্টু 20, তাহলে পাবে 93,600 টাকা। সমাপনী মূল্য থাকে 3,74,400 টাকা। আমরা এবার দেখো তোমরা, এটা হলো অবচয় সারণী। আমাদের অঙ্কে খ নম্বরের প্রশ্নে উদ্দীপকে খ নম্বরে বলেছিল প্রথম 3 বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রথম 3 বছরের অবচয়। 16 সালের অবচয়, 17 সালের অবচয়, 18 সালের অবচয়। আমরা এখানে আরেকটি গড় সংযোজন করলে পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্সটা এখানে আমরা বের করতে পারতাম।
তো সেটি আমাদের এখানে প্রয়োজন নেই। আমরা 6 কলামের সারণী করব। আমার মনে হয় তোমরা সারণীটি বুঝতে পেরেছো। ক নম্বরের প্রশ্ন ছিল, আমি তোমাদের এখানে রাফে ছোট্ট করে দেখেছিলাম। ক নম্বরে বলেছিল সম্পদের, দেখো এখানে ক নম্বরের প্রশ্ন ছিল যে যন্ত্রপাতির মোট ক্রয়মূল্য নির্ণয় করো। তো মোট ক্রয়মূল্য বলতে যন্ত্রপাতির মোট ক্রয়মূল্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা লিখব, প্রথমে লিখব এটা আমদানি করা হয়েছিল, এটা আমদানি মূল্য অথবা ক্রয় মূল্য যাই বলো, ক্রয় মূল্য বলতে পারো, সেটা ছিল 5 লাখ টাকা। পরিবহন ব্যয় ছিল 70,000 টাকা। পরিবহন ব্যয় ছিল, আমি আগে লিখে ফেলেছি 30,000 টাকা। আর আমদানি শুল্ক ছিল আমদানি শুল্ক ছিল 70,000 টাকা। সংস্থাপন ব্যয় ছিল 50,000 টাকা। মোট ক্রয় মূল্য 6,50,000 টাকা। এই ছিল আমাদের ক নম্বরের উত্তর। তাহলে ক নম্বরে যে প্রশ্নটি ছিল সে দ্বারা পেলাম আমরা যন্ত্রপাতির মোট ব্যয় নির্ণয় বা ক্রয়মূল্য নির্ণয়, মোট ক্রয়মূল্য নির্ণয়। আর খ নম্বরে বলেছিল প্রথম 3 বছরের অবচয় নির্ণয়। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 3 বছরের অবচয় নির্ণয় করতে হলে তোমাকে সারণী তৈরি করতে হবে। সবাই তোমার সারণীটা খাতায় উঠিয়ে নাও এবং সবাই ভালো করে এটি দেখো। তোমাদের যদি কোনো বুঝতে কোনো প্রবলেম হয়, কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়ে, তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আমাকে ফোন করবে, জিজ্ঞেস করবে, জেনে নেবে। বাট তোমরা খাতা কলমে কাজ করবে। খাতা কলমে কাজ করলে বিষয়টি একদম সহজ, তোমরা সহজে উত্তর করতে পারবে। পরীক্ষা কিন্তু সবাই অবচর অঙ্ক অ্যান্সার করে এবং অবচর অঙ্ক নাম্বার সবাই পেয়ে থাকে মোটামুটি সহজেই। সুতরাং তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। যেহেতু আমাদের কলেজে আসার সুযোগ হচ্ছে না, কলেজে তোমরা আসতে পারছো না, এই অঙ্কগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করো। তো চলে আসো আমরা গ নম্বরে যে আমাদের উত্তর বলেছিল এখানে আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী উপস্থাপন দেখাও। আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর উপস্থাপন। এর আগে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, আমরা যদি অবচয়ের নির্ণয় করে ফেলেছি, এবার যদি তুমি জাবেদা করতে যাও, জাবেদা তোমাদের সাথে আগে আলোচনা করেছি। প্রথম তুমি লিখবে 16 সালের জুলাই মাসে সম্পদের মোট ব্যয়ের জাবেদা, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার অবচয়ে ধার্য জাবেদা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয়ের সমাপনী জাবেদা, আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ ডেবিট অথবা আয় বিবরণী ডেবিট, আর অবচয় হিসাব ক্রেডিট। 16 সাল। আবার 17 সালে এসে নতুন করে সম্পদ ক্রয় করা হয়নি, পুরান সম্পদই আবার এখানে এসছে। সুতরাং 17 সালে এসে সম্পদ ক্রয় জাবেদা তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে সম্পদ ক্রয় জাবেদা হবে একমাত্র তখন যখন এই সম্পদ ক্রয় করা হয়েছে, যে সালে ক্রয় করা হয়েছে, 16 সালে কিনেছিল বা আমদানি করেছে, 16 সালে এটার আমদানি জাবেদা লিখবো বা ক্রয় জাবেদা লিখবো। 17 সালে এটি আমরা বারবার ব্যবহার করতেছি, অতএব 17 সালে আইসা আর ক্রয় জাবেদা লিখবো না। এবার জাবেদা লিখবো শুধু অবচয়ের। আবার লিখবো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। কারণ অবচয়কে ক্লোজ করে ফেলতে হয়। এই তোমাদের সাথে আমি আগের ক্লাস আলোচনা করেছি অবচয় কেন ক্লোজ করা হয়, কারণ মুনাফা জাতীয় ব্যয়, আর মুনাফা জাতীয় ব্যয়ের উদ্বৃত্ত 1 বছরের উদ্বৃত্ত আরেক বছর ট্রান্সফার করা হয় না। এই জন্য প্রতি বছরই মুনাফা জাতীয় ব্যয়কে কী করে ফেলতে হয়, ক্লোজ করে ফেলতে হয়। সেমভাবে 18 সালে এসে আবার প্রারম্ভিক মূল্য 4,68,000 টাকা হলেও এই সম্পদটাই কিন্তু হ্রাস পেতে পেতে
এই জায়গায় এসে দাঁড়িয়েছে, নতুন করে ক্রয় করা হয়নি, সুতরাং এটারও নতুন ক্রয়ের জাবেদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখানেও লিখবো আবার অবচয় জাবেদা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তো জাবেদাগুলো তোমাদের আমি বলে দিলাম, জাবেদা করার পরে তোমরা খতিয়ান করতে পারবে এবং অবচয় হিসাব পুঞ্জীভূত অবচয় তোমরা প্রস্তুত করতে পারবে আমার বিশ্বাস। তো এখানে গ নম্বরে আমাদের যে প্রশ্নগুলো করেছে তোমরা দেখো, আমি সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের আমি দেখাচ্ছি। আমি এইটুকু রেখে দিলাম, শুধু অবচয়টুকু রেখে দিব। দেখো আমরা যদি গ নম্বরের উত্তর দিই, গ নম্বরে বলেছে আয় বিবরণীর উপস্থাপনা। দেখাই, তাহলে প্রথমে আমাদের একটা আয় বিবরণী ছক আঁকতে হবে। এভাবে আগে আয় বিবরণী ঘরটা এঁকে নেবে। একই ঘরে আমরা 3 সালের জন্য উপস্থাপনা দেখায় ফেলব। প্রথমে 2016। তোমরা জানো যে আয় বিবরণী মানে হচ্ছে যেখানে আয় আর ব্যয় লেখা হয়। কোন ধরনের আয় আর ব্যয়? মুনাফা জাতীয় আয় আর ব্যয়। তো আমরা এখানে মুনাফা জাতীয় আয় ব্যয় বলতে এই অঙ্কের মধ্যে একটাই ব্যয় রয়েছে, সেটা হচ্ছে অবচয়। আর যে ব্যয় রয়েছে সেগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ এই আয় বিবরণীর মধ্যে শুধু মুনাফা জাতীয় ব্যয়টুকু আসবে। আর এই অঙ্কে এই উদ্দীপকে গোটা যে আমরা কাজ করেছি সেখানে একটি মাত্র ব্যয় আছে মুনাফা জাতীয় ব্যয়, সেটা হচ্ছে কি? অবচয়। রেওয়ামিল পড়ানোর সময় আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে অবচয় কোন ধরনের ব্যয়, সেটা হচ্ছে পরিচালন ব্যয়। তো আয় বিবরণীর মধ্যে উপস্থাপন করার সময় আমরা এখানে লিখে নেব পরিচালন ব্যয়। ব্যয় লিখে এখানে একটি আমাদের ব্যয় আছে, সেটা হচ্ছে অবচয়। আর সেই অবচয়ের পরিমাণ কয় টাকা? দেখো আমাদের এখানে যে প্রথমে বের করেছিলাম 2016 সালে, সেটির পরিমাণ ছিল 65,000 টাকা। যদি একটি মাত্র ব্যয়, আমরা এখানে ক্লোজ করে ফেলবো। আমরা অ্যাকচুয়ালি আর্থিক বিবরণী করার সময় যে আয় বিবরণী লিখব সেখানে পরিচালন ব্যয় লিখে অনেকগুলো ব্যয় থাকবে, অবচয়, বেতন, ভাড়া, আমরা এগুলো সেকেন্ড কলামে লিখে যোগ করে থার্ড কলামে নিয়ে যোগ করে ফেলি। তো যেহেতু এখানে একটাই অবচয় আছে, একটাই আমাদের ব্যয়, সেটা আমরা এখানে লিখে এটা আমরা এখানে শেষ করে দিতে পারি। অথবা যদি মনে করি এটা যোগফল আমরা এখানে নামে ক্লোজ করে দেবো, সেটা আমরা করতে পারি, সেটা কোনো প্রবলেম নয়। তো তোমরা এটা এখানেও লিখে দিতে শেষ করে দিতে পারো, অথবা যোগফলটা এখানে নিয়ে দেখাইয়া এখানে ক্লোজ করে দিতে পারো 65,000 টাকা 16 সালে। অথবা সরাসরি এই করে লিখে আমরা ক্লোজ করে ফেলতে পারি। অর্থাৎ মূলত এই আয় বিবরণীটা তাহলে এত সহজে কেন করতে দেওয়া হলো? তোমাকে এই জন্য এটা করতে দেওয়া হয়েছে যে অবচয় যে একটা পরিচালন ব্যয়, আর আয় বিবরণীর মধ্যে যে অবচয়টাকে লিখতে হয়, এইটা তোমাকে শেখানোর উদ্দেশ্যেই এখানে আয় বিবরণী উপস্থাপন দেখানো হয়। তাহলে এখান থেকে তোমাকে এটা শিখতে হবে যে যখন আর্থিক বিবরণী করবে যে অবচয় হচ্ছে একটি পরিচালন ব্যয়, আর সেটা যাবে কোথায়? বিশদ আয় বিবরণীতে কী হিসাবে যাবে? পরিচালন ব্যয় হিসাবে যাবে। আমার মনে তোমার কথাটি বুঝতে পেরেছো। এবার চলে আসো 2017 ইং।
আবার এখানে 2017 সালে যখন আমরা পরিচালন ব্যয় লিখব, লিখে আবার এখানে লিখব আমরা অবচয়। 2017 সালে আমাদের অবচয়ের পরিমাণ ছিল 1,17,000 টাকা। 1,17,000 টাকা। সেমভাবে আমরা এটা এখানে লিখব 1,17,000 টাকা। আমি তোমাদের কিন্তু বারবার বলছি যে 2 ঘরে লেখার কোনো প্রয়োজন নেই, 1 ঘরে লিখলেও আমরা পারি, শুধু 1 ঘরে লিখলেও এটা হবে। আমরা এই ঘরে লিখে ক্লোজ করে দিতে পারি যে অবচয়টা শেষ, বা সমাপ্তি রেখা না টেনে একটা ডাক দিয়েও আমরা রেখে দিতে পারি অবচয়ের পরিমাণ। সেমভাবে 2018 আবার পরিচালন ব্যয় লিখে আবার এখানে লিখবো আমরা অবচয়। এখানে অবচয় ছিল 93,600 টাকা, যেন আমি তোমাদের সরাসরি এখানে লিখে দেখাচ্ছি 93,600 টাকা। আমরা এভাবে এটাকে লিখতে পারি। সমাপ্তি রেখা টানছি না এই জন্য, যেহেতু একটা অঙ্কে শুধু অবচয়ই থাকে না, আর অনেকগুলো ব্যয় থাকে, এই জন্য ক্লোজিংয়ে আর এখানে টানছি কেন, যেহেতু আমাদের প্রত্যেকটা হিসাব সাল আলাদা আলাদা, আমরা একই ঘরে করতেছি, এই জন্য এখানে সমাপ্তি রেখা টেনে এটা এখানে বন্ধ করে দিচ্ছি যে এইটার সাথে এইটার কোনো সম্পর্ক নেই, টোটাল আলাদা আলাদা ডিফারেন্ট। আমরা আলাদা ঘর করতে পারতাম, আয় বিবরণী 16 সালের আয় বিবরণী, 17 সালের আয় বিবরণী, 18 সালের আয় বিবরণী, সেটি প্রয়োজন নেই, আমরা এক ঘরেই করতে পারি। তো এই হচ্ছে, অর্থাৎ তোমাকে এই আয় বিবরণী থেকে তোমাকে এটা শিখতে হবে যে আমাদের অবচয় হচ্ছে একটি পরিচালন ব্যয়, আর যাবে এর বিষয়টা আয় বিবরণীর মধ্যে। সুতরাং তোমরা আয় বিবরণী উপস্থাপনা নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলে আসো আমরা গ নাম্বারের পরবর্তী যেই প্রশ্নটি রয়েছে আমাদের জন্য, সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন দেখানো। আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে যেখানে সম্পদ আর দায় লেখা হবে। আর্থিক অবস্থার বিবরণীর উপস্থাপনা। আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে একটি নির্দিষ্ট দিনে ওই প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বের উপস্থাপনা দেখানো। অর্থাৎ ওই নির্দিষ্ট দিনে একটি প্রতিষ্ঠানের যে পরিমাণ সম্পদ থাকবে তার সমান থাকবে দায় এবং মালিকানা সত্ত্ব, এটি আমরা এখানে উপস্থাপন করে দেখাতে হবে। তো আমাদের এই অঙ্কে তো আর দায় আর অন্য কোনো সম্পদ নেই, শুধু একটি রয়েছে, শুধু যন্ত্রপাতি যেটা আমরা আমদানি করেছি। এটা কীভাবে দেখাবো সম্পদের মধ্যে, অর্থাৎ আর্থিক অবস্থার বিপরীতে সম্পদটা কীভাবে প্রেজেন্ট করব সেটি আমরা এখানে শিখব। তাহলে 2016 এটা কী ধরনের সম্পদ? স্থায়ী সম্পদ। লিখে এখানে ছিল যন্ত্রপাতি। আর এটি মনে রাখবে যে অবচয় নির্ণয়ের আধুনিক পদ্ধতিতে সম্পদকে সবসময় আর্থিক অবস্থার বিবরণীতে তার ক্রয় মূল্যে প্রেজেন্ট করতে হয়, অর্থাৎ ক্রয় মূল্যে লিখতে হয়, যেটা আমরা ঐতিহাসিক মূল্য বলি। তো এই যন্ত্রপাতি আমার এখানে আমদানি মূল্য বা ক্রয় মূল্য যেটাই বলি আমরা, তার মোট ব্যয় ছিল 6,50,000 টাকা। আমরা লিখব 6,50,000 টাকা। আর এখান থেকে বাদ দিব পুঞ্জীভূত অবচয় নামে, পুঞ্জীভূত অবচয় অর্থাৎ অবচয় সঞ্চিতি। এই 16 সালে এই সম্পদের উপর তার ব্যবহারজনিত যে মূল্য হ্রাস ছিল, যে অবচয় ছিল, যে পরিমাণ টাকা আমি অবচয় নামে লিখে সঞ্চয় করেছি, ভবিষ্যতে এই সম্পদরা পুনঃস্থাপন করার লক্ষ্যে তার পরিমাণ ছিল 65,000 টাকা। 65,000 টাকা। এটাকে মাইনাস করে যেই টাকা থাকলো 5,85,000 টাকা। এই হচ্ছে আমার 2016 সালে সম্পদের উপস্থাপনা। অর্থাৎ তোমরা খেয়াল রাখবে, যদি আর্থিক অবস্থার বিবরণী উপস্থাপনা করতে বলে তাহলে তোমাকে স্থায়ী সম্পদ লিখে যে সম্পদ তুমি অর্জন করেছো সেই সম্পদের মোট ব্যয় অর্থাৎ ক্রয় মূল্য লিখবে। লিখে
ওই সালে ওই সম্পদে যে অবচয় ছিল আমরা এখানে অবচয় নামে বাদ দিব না, আমরা বাদ দেবো কী নামে? পুঞ্জীভূত অবচয় নামে। এখানে অবচয় নামে কোনো হিসেব আমাদের কাছে এখন আর নেই, কারণ আয় বিবরণীর মাধ্যমে আয় বিবরণীতে অবচয় লিপিবদ্ধ করার মাধ্যমে সেটা আমাদের ক্লোজ করে ফেলেছি। তো এখন আমাদের কাছে রয়েছে পুঞ্জীভূত অবচয়ে 65,000 টাকা মাইনাস করার পরে এই সম্পদের 5,25,000 টাকা, এটা তার পুস্তক মূল্য, মানে বর্তমান মূল্য, অর্থাৎ 6 মাস ব্যবহার করার পরে তার মূল্য দাঁড়ালো 5,85,000 টাকা। আবার 2017 লেখা আমরা লিখব স্থায়ী সম্পদ। আমি তোমাদেরকে বারবার বলছি এটা একই ঘরে করছি বিদায় আমরা এটাকে ক্লোজ করে ফেলছি, আলাদা করছি না, গোটা আলাদা আলাদা করা যেতে পারতো। এখানে আমরা লিখব আবার যন্ত্রপাতি লিখব। আর আমি আবার বলছি যে যেখানে পুঞ্জীভূত অবচয় লেখা দেখবে সেটা হচ্ছে অবচয় ধার্যের অর্থাৎ অবচয় হিসাব রাখার আধুনিক পদ্ধতি। আর সেখানে পুঞ্জীভূত অবচয় লিপিবদ্ধ করা হলে পরে সম্পদকে অলওয়েজ তার প্রতি বছর আর্থিক অবস্থার বিবরণীতে তার ক্রয় মূল্য উপস্থাপন করতে হয়। আর এই সম্পদের ক্রয় মূল্য কত? 6,50,000 টাকা। আবার এখানে আমরা 6,50,000 টাকা লিখব। এখানে সে আবার আমরা বাদ দেব, বাদ পুঞ্জীভূত অবচয়। এখানে তোমাদের খেয়াল রাখতে হবে আমাদের 17 সালে এসে কিন্তু এই মেশিনটা 6,50,000 টাকা মূল্যে নেই। কত টাকা মূল্যে আছে? 5,85,000 টাকা। কিন্তু যেহেতু আমরা 6,50,000 টাকা লিখছি, অর্থাৎ এই 6,50,000-এর ভিতরে কিন্তু 16 সালের যে ব্যবহার করা হয়েছে 65,000 টাকা এটা অন্তর্ভুক্ত রয়েছে। 17 সালে তার অ্যাকচুয়াল মূল্য পুস্তক মূল্য বের করতে হইলে আমাদেরকে 16 সালের অবচয় এবং 17 সালের অবচয় দুটা একসাথে বাদ দিতে হবে। অর্থাৎ যেহেতু আমরা এখানে সম্পদের ক্রয় মূল্য লিপিবদ্ধ করি 6,50,000 টাকা, এখানে দেখছিলাম 6,50,000 টাকা, মাইনাস করছি 65,000 টাকা এক বছরের অবচয়, আবার হচ্ছে 6,50,000 টাকা বছরের শেষ তারিখে আইসে ডিসেম্বর 31 তারিখে 17 সালের ডিসেম্বরে। তাহলে এখানে সে ব্যবহার হলো 1.5 বছর। আগে ছিল 65,000 টাকা ব্যবহার, এখন ব্যবহার 1,17,000 টাকা। তাহলে আমাদের পুরা এই 6,50,000 থেকে আমরা মাইনাস করে দেব 65,000 এবং 1,17,000 যোগ 65,000 আমরা 1,20,000 টাকা মাইনাস করব। এই 1,20,000 বলতে বোঝাচ্ছি 16 সালের অবচয় 17 সালের অবচয় দুটো মিলে আমার এখানে পুঞ্জীভূত অবচয় হলো 1,82,000 টাকা। আর 17 সালের শেষে এসে তার দাম থাকতো 4,68,000 টাকা। দেখো আমরা এখানে বেরোয় সমাপনী মূল্য 4,68,000 টাকা। সেমভাবে 2018 সালে আইসা আমরা আবার যখন লিখব স্থায়ী সম্পদ, তখন আবার লিখব আমরা যন্ত্রপাতি লিখব, আবারও তার ক্রয় মূল্য লিখব 6,50,000 টাকা। আমি আবারও বলছি তোমাদেরকে, বারবারই আমরা প্রতি বছর ওই সম্পদের শুধু ক্রয় মূল্য লিপিবদ্ধ করব। তাহলে তোমরা এবার বলো, এবার আমরা পুঞ্জীভূত অবচয় বাদ দেবো কত? 18 সালের শেষে আইসা আমাদের অবচয় হবে 3 সালের 16 সাল 17 18, এই তিনটা মিলে আমরা এখন বাদ দিব পুঞ্জীভূত অবচয়। বাদ পুঞ্জীভূত অবচয়। তোমরা দেখো আমরা আগে বাদ দিয়েছিলাম 1,82,000 টাকা। তাহলে 1,82,000 প্লাস 93,600 হয়ে গেল 2,75,600। 2,75,600 মাইনাস করলে থাকবে আমাদের 3,74,400। 3,74,400 এই হচ্ছে 18 সালের তার পুস্তক মূল্য।
তাহলে এই আর্থিক অবস্থার বিবরণের উপস্থাপনা থেকে তোমাদের এটা শিখতে হবে যে প্রতি বছর সম্পদকে লিখতে হয়, তার ক্রয়মূল্য লিপিবদ্ধ করতে হয়। লিপিবদ্ধ করে প্রতিবার পুঞ্জীভূত অবচয়ের যে ব্যালেন্স থাকবে, পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্স, তোমরা অবচয়ের খতিয়ান করেছো, পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান করেছো। তো পুঞ্জীভূত অবচয় আমরা এখানে করি নেই বিদায় হয়তো তোমাদের আমি এখান থেকে দেখাচ্ছি, যদি পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান করতা, মানে অবচয় সঞ্চিতির খতিয়ান করতা, তাহলে এই ব্যালেন্সটা তুমি প্রতিবারই পাইতা। তাহলে প্রতি বছরের যে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় যে ব্যালেন্স সৃষ্টি হবে, সেই ব্যালেন্সটা আমরা মাইনাস করে দেব। অর্থাৎ যন্ত্রপাতি 6,50,000 টাকা লিখে সেখান থেকে মাইনাস করে পুঞ্জীভূত অবচয়, তাহলে পাবো সম্পদের পুস্তক মূল্য। এটাকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণী উপস্থাপনা। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় যে তোমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কীভাবে অবচয় সারণী তৈরি করতে হবে একটা সম্পদ হলে পরে সেটা তোমরা এখন পারবে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে একাধিক সম্পদ হয়, অর্থাৎ 3 বছরের মধ্যে যে পরবর্তী বছরে মাঝখানে সে আরেকটি সম্পদ ক্রয় করা হলো, তাহলে সেটা কীভাবে নির্ণয় করবে আমি তোমাদের সেটা শেখাবো। এবং এর পরবর্তী ক্লাসে যদি সম্পদ বিক্রি করা হয়, সম্পদ বিক্রি করা হলে সেটা কীভাবে নির্ণয় করতে হবে তোমাদের সেটা শেখাবো। তো তোমরা একক সম্পদের বেলায়, সিঙ্গেল অ্যাসেটের বেলায় কিভাবে অবচয় নির্ণয় করা হয় সেটা তোমাদের নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যে অবচয় সারণীর মাধ্যমে একাধিক বছরে কিভাবে অবচয় নির্ণয় করতে হবে। তো এর আগেই তোমাদেরকে অবচয়ের জাবেদা, অবচয়ের খতিয়ান, অবচয় সঞ্চিতির খতিয়ান দেখিয়েছি। তো আজকে তোমরা দেখলা আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী কীভাবে উপস্থাপন করতে হয় সেটা তোমরা আজকে শিখেছো। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যেহেতু এখন তোমরা নিজেরা বাসায় বসে কাজ করছো, একটু কষ্ট হবে, তোমরা প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা বেশি অঙ্ক করতে পারবে। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি একাধিক সম্পদের হলে পরে কিভাবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হয় সেটি শেখাবো। তোমরা বোর্ডের প্রশ্ন থেকে 17, 18, 19 এই 3টা সালের বিভিন্ন বোর্ডে দেখবা ক্রমহ্রাসমান যে পদ্ধতির অঙ্কগুলো এসছে একটি সম্পদ দিয়ে, তোমরা সেই অঙ্কগুলো বাসায় বসে বসে করার চেষ্টা করবে। একাধিক সম্পদের কীভাবে অবচয় নির্ণয় করবো সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই শেষ করছি।